গাজীপুরের সড়ক অবরোধ, ভাইকে খুন করলো অথচ পুলিশ পরামর্শ দেয় সড়ক দুর্ঘটনায় মামলা করার। বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে উল্টে গেল সড়কে। জানাবো দুর্ঘটনায় মমতাজের নিহতের খবরের বিষয়ে যা জানা গেল, এবং সর্বশেষ জানাবো আতঙ্কে রাতের ভোটের সহযোগী সাবেক ডিসিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের সড়ক অবরোধ, ভাইকে খুন করলো অথচ পুলিশ পরামর্শ দেয় সড়ক দুর্ঘটনায় মামলা করার। গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশা চালককে হাত ও পায়ে রক কেটে হত্যার পর সড়কে ফেলে রাখার অভিযোগ উঠেছে তাকুয়া পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা নিতে গড়িমসির অভিযোগ তুলে তাকুয়া পরিবহন বন্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন অটোরিকশা চালক ও স্থানীয়রা। নিহতের স্ত্রী শারমিন বেগম বলেন, গতকাল বিকেলে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তাকুয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে আমার স্বামীর বাগবিতণ্ডা হয়। এরপর তাকে তাকুয়া পরিবহনের স্টাফরা জোর করে তুলে নিয়ে যান। তুলে নেওয়া 2 ঘন্টা পর ঘটনাস্থলে 1.5 কিলোমিটার দূরে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীর হাত পায়ের রক কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায়। নিহতের ছোট ভাই মোহাম্মদ আজিজুল অভিযোগ করে বলেন, ভাইকে তুলে নিয়ে হাত ও পায়ের রক কেটে হত্যা করা হয়। আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে গড়িমসি করে। রাতভর থানায় অবস্থান করেও মামলা নেয়নি পুলিশ। আমার ভাইকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করলো অথচ পুলিশ সড়ক দুর্ঘটনায় মামলা করার পরামর্শ দেয়। এজন্য স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। ইমাম পরিবহনের চালক মোখলেছুর রহমান বলেন, দীর্ঘ 3 ঘন্টা ধরে সড়কে আটকে রয়েছি। সড়কে হাজার হাজার মানুষ অবরোধ করেছে। গাড়িতে যাত্রীরা খুবই ভোগান্তিতে আছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবদিন মণ্ডল বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে মামলা নেওয়া হচ্ছে। তাকুয়া পরিবহন বন্ধ না করলে ওরা সড়ক ছাড়বে না। দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে সড়কে। দুপুর 12টার দিকে অটোরিকশা চালক এবং স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে উল্টে গেল সড়কে। কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিয়ামি এয়ারকন নামে একটি বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। এ সময় চোর চক্রের সদস্যরা বাসটি রেখে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় এটিকে উদ্ধার করা হয়। বাসটির সুপারভাইজার হৃদয় বলেন, রাতে টার্মিনালে বাসটি রাখা হয়। সকালে এসে দেখি বাস নেই। ভেবেছি হয়তো ড্রাইভার কোথাও পার্কিং করে রেখেছেন। পরে জানতে পারলাম দেবিদ্বারে সড়ক দুর্ঘটনার শিকার বাসটি। বাসের চালক জহির মিয়া বলেন, আমি রাতে বাসটিকে জাঙ্গালিয়া টার্মিনালে পার্কিং করে বাসায় চলে যাই। গাড়ির এক হেল্পার বাস চুরি করে নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে উল্টে যায়। এর আগে কালিকাপুর স্থানে একটি সিএনজি অটোরিকশা একটি ট্রাক্টরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসে। তাড়াহুড়ো করে বাসটি নিয়ে যাওয়ার সময় একাধিক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মমতাজের নিহতের খবরের বিষয়ে যা জানা গেল। সম্প্রতি দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ মারা যাওয়ার একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় তথ্যটি সঠিক নয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। দুপুর 2টা 5 মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে দাবি করা হয়, দুবাইয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ। পোস্টের মন্তব্যের ঘরে একটি ভিডিও লিঙ্ক যুক্ত করা হলে উক্ত লিঙ্কে প্রবেশ করে দেখা যায় এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিঙ্ক। পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পায়নি রিউমার স্ক্যানার। সুতরাং দুবাইয়ের সড়ক দুর্ঘটনার সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। আতঙ্কে রাতের ভোটের সহযোগী সাবেক ডিসিরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনগুলোতে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা 66 জন জেলা প্রশাসকের মধ্যে 45 জনকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং 21 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব কর্মকর্তা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একতরফা ওই নির্বাচনে মোট 147টি আসনে ভোট গ্রহণ হয়। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার শরিকরা। ওই নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে।
2018 সালের নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা 288টি আসনে জয় পায়। বিএনপি ও ঐক্যফ্রন্ট পায় মাত্র 7টি আসন। বাকি 3টি আসন পায় বাকি দলগুলো। এই নির্বাচনেও ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে দিনের ভোট রাতে করার অভিযোগ আনা হয়। সর্বশেষ 2024 সালের শুরুতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের মাত্র 6 মাসের মাথায় পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা। এসব নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করার অভিযোগ আনা হয় ওএসডি বাধ্যতামূলক অবসরে পাঠানো 66 জন সাবেক রিটার্নিং অফিসারের বিরুদ্ধে। সূত্র বলছে, নির্বাচনে অনিয়মের সহযোগিতা ছাড়াও তাদের কারো বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে সাবেক এসব ডিসি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম করে কেউ অবসরে গেলেও শাস্তি থেকে রেহাই পাবেন না। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেগুলো দুর্নীতি দমন কমিশনকে পাঠানো হবে। এ বিষয়ে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কেউ গ্রেপ্তারও হতে পারেন। এ কারণে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিতর্কিত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা সাবেক 33 জন ডিসিকে গত 19 ফেব্রুয়ারি ওএসডি করা হয়। একই কারণে 12 জন কর্মকর্তা এর আগেই ওএসডি হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হচ্ছে, আর চাকরির বয়স 25 বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। এটির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের একটি বার্তা দেওয়া হচ্ছে, সেটি হলো প্রতিবাদ করা। প্রতিবাদ করলে ফল পাওয়া যায়, আর প্রতিবাদ না করার ফলে জাতি যে পর্যায়ে এসেছে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একটি ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা শুরু হয়ে গেছে। এটাও বলা হয়েছে যে তারা ঘৃণ্য অপরাধ করেছেন। আমাদের কলিগদের সম্পর্কে অনেক কথা বাজারে আছে। 4 কোটি, 5 কোটি, 30 কোটি। আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে যদি দেখি যে সত্যি ঘটনায় আছে, শুধু তাদেরকে আমরা দুদকে পাঠাবো। জনপ্রশাসন সচিব বলেন, সিদ্ধান্ত হয়েছে যাদের নামে দুর্নীতি, অতিরঞ্জন, আইনের বাইরে থেকে অতিরঞ্জন হিসেবে যে কাজগুলো করেছেন তাদের বিষয়টিও প্রক্রিয়াধীন। তাদেরও চাকরি বিধির অধীনে যার যে সাজা তারা সেটি পাবেন। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে তাদের পুরো কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে পাঠাবো। এরই মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। চিঠিপত্র চলে এসেছে। সামনে ভোট। বর্তমানে প্রশাসনে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে যাচ্ছেন আপনারা? এমন প্রশ্নের উত্তরে মোখলেসুর রহমান বলেন, সামনে নির্বাচন, ডিসিরা 3 দিন থেকে গেলেন। আমরা ডিসিদের এই মেসেজ দিয়েছি যে আপনারা রিটার্নিং অফিসার হবেন। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সাহসের সঙ্গে আইন কানুন মেনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। যারা করবেন না তারা এই মেসেজ পেয়ে যাবেন যে না করলে কি ফল হয়। সামনে ভোট। বর্তমানে প্রশাসনে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে যাচ্ছেন আপনারা? এমন প্রশ্নের উত্তরে মোখলেসুর রহমান বলেন, সামনে নির্বাচন, ডিসিরা 3 দিন থেকে গেলেন। আমরা ডিসিদের এই মেসেজ দিয়েছি যে আপনারা রিটার্নিং অফিসার হবেন। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সাহসের সঙ্গে আইন কানুন মেনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। যারা করবেন না তারা এই মেসেজ পেয়ে যাবেন যে না করলে কি ফল হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।